নমস্কার, বাংলা স্ফিয়ারে আজকে একটা বিশেষ অনুষ্ঠান করছি। দেউচা পাচামি দেউচা পাচামি দেউচা পাচামি শুনে শুনে আমাদের কান একেবারে ঝালাপালা হয়ে গেল। কিন্তু 10 জন বাঙালির মধ্যে 9 জন কি এই দেউচা পাচামি কি বস্তু এবং মুখ্যমন্ত্রী এত লম্ফজম্প কেন করছেন, এমন সব দাবি করছেন যে 100 বছরের জন্য বিদ্যুৎ সংকট কেটে যাবে, লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে। অর্থাৎ একটা কয়লা খনিকে কেন্দ্র করে যেন একটা রাজ্যের রূপ বদল হয়ে যাবে, এইরকম একটা প্রচার তিনি শুরু করেছেন। বোঝাই যাচ্ছে 2026-এর নির্বাচন, সেই প্রেক্ষাপটে একটা হাওয়া তৈরির জন্য এই একটা কয়লা খনিকে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে যিনি দীর্ঘদিন ধরে চর্চা করছেন এবং সম্ভবত আমাদের এই রাজ্যে সামান্য যে কজন এই বিষয়টি জানেন তাদের মধ্যে অন্যতম সেই নবদত্ত মশাইকে আমি আজকে তার সাক্ষাৎকার নেব বলে বসেছি। নববাবু, আমার প্রথম প্রশ্ন হলো, আপনাদের নাগরিক মঞ্চ 2022 সালে একটা নিউজ লেটার করেছিল, তারপরে কি আর কোনো এর মধ্যে পরিবর্তন আপনারা করেছেন? না, এই অর্থে রিপোর্ট প্রকাশ পায়নি, কিন্তু আমরা সবসময় এটার দিকে নজর রেখেছি এবং আমাদের ইন্টারনাল যে সমস্ত ডকুমেন্ট, যেভাবে আমরা ডকুমেন্টেশন করি আমাদের নিজস্ব ওয়েবসাইট এবং বিভিন্ন মাধ্যমে, সেটা আমরা চালিয়ে গেছি। তার কারণ তথ্যগতভাবে যা শুরুতে যে কথাগুলো আমরা নিউজ লেটারে দেখবেন বলেছি, তার থেকে কিছু পরিবর্তন তো ঘটেনি। পরিবর্তন শুধু রাজনৈতিকভাবে কিছু, উনি 100 বছরটা কিন্তু উনি অনেক আগে থেকেই বলছেন। 2016 সালে যখন যদি দেখেন, উনি 100 বছরের ব্যবস্থা আমি করছি কথা বলেছিলেন, আবার এবারেও বিজিবিএস একই কথা বললেন। ফলে পরিবর্তন কিছু নেই। 26-এর নির্বাচনের জন্য হয়তো অতিরিক্ত কথা বলছেন এবং পশ্চিমবঙ্গে যেহেতু কর্মসংস্থানের প্রশ্নটা তো খুব গুরুত্ব পাচ্ছে, মানে পাচ্ছে নয়, পাওয়ার কথা বা পাচ্ছেও, সেটাকে একটা উনি বড় করে দেখাচ্ছে, এই আর কি। তাছাড়া পরিবর্তন কিছু হয়নি। আমরা তখনও যে কথা বলেছিলাম আজও সে কথা রিপিট করছি। বড় পরিবর্তন নেই। বাণিজ্যিক ভাবে হয়তো এখন উৎপাদন অনেক দূরস্থ, কিন্তু পাথর খাদানের বিষয়টাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই হচ্ছে কয়লা ওখানে যেটা আছে, যে পরিমাণ আছে, সেটা নিশ্চয়ই সারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষে তো অনেক বেশি। আমি সেই প্রশ্নটায় পরে আসছি। আপনাদের এই নিউজ লেটারে আমি পড়েছি যে এটা করার জন্য প্রথমে কোল ইন্ডিয়া কে বলা হয়েছিল তারা করতে ইন্টারেস্টেড কিনা। তো কোল ইন্ডিয়া এটাকে ভায়াবল প্রজেক্ট বলে মনে করেনি। কোল ইন্ডিয়া যে প্রজেক্টটাকে ভায়াবল মনে করছে না, সেটা একটা এই পশ্চিমবঙ্গের WBPDCL এবং আরো কজনের মিলে স্পেশাল ভেহিকল পারপাস বলে একটা যে বস্তু করেছে, তাদের পক্ষে কি এই ধরনের একটা মাইনিং চালিয়ে সফলভাবে কয়লা উৎক্ষেপণ সম্ভব? মানে ইট ইজ লাইক, মানে only fools go where angels fear to tread, এরকম একটা মনে হচ্ছে না? দেখুন, কোল ইন্ডিয়া শুধু নয়, ভারতবর্ষে এমনিতে একটা তথ্যগতভাবেই এই মুহূর্তে যত ভারতবর্ষে কয়লা উৎপাদন হয় তার 83% কয়লা উৎপাদন করে হচ্ছে কোল ইন্ডিয়া। কিছু সামান্য কিছু প্রাইভেট আছে। ফলে এইরকম অবস্থায় কোল ইন্ডিয়াকে বাদ দিয়ে কিছু নয়। টেকনিক্যালিও আপনার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। মানে টেকনিক্যালিও ইকোনমিক্যালি ভায়াবল শুধু নয়। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ইকোনমিক্যালি ভায়াবিলিটিটা তারা দেখতে পায়নি, তার কারণ এটা যে টেকনোলজি ব্যবহার করতে হবে সেই টেকনোলজি আমাদের দেশে নেই। ফলে স্বাভাবিকভাবে সেটা হায়ার করতে হবে এবং বিদেশ থেকে আনতে হবে, এবং সেটা এনে যে পরিমাণ তলায়, আর প্রায় 800 থেকে 1200 মিটার পর্যন্ত তলায় এই কয়লাটা পাওয়া যাবে, সম্ভাবনা আছে, সবই সম্ভাবনা।
এখনো পর্যন্ত কিন্তু সবটাই কিন্তু সম্ভাবনা এবং জিএসআই এর ওই স্টাডির ওপর নির্ভর করে। পরবর্তীকালে কোনো ডিপিআর এখনো তৈরি হয়নি। যেরকম ইন্টারেস্টিং যে একটা এত বড় কথা মুখ্যমন্ত্রী বলছেন, বাণিজ্যিক এত কথা বলছেন যে এটার বাণিজ্য হবে, এটা উৎপাদন হবে ইত্যাদি, ওনার কাছে কিন্তু কোনো তথ্য নেই, মানে কোনো স্টাডি নেই। যে স্টাডি জিএসআই করেছে সেইটার উপর দাঁড়িয়েই কিন্তু এত কথা হচ্ছে, এবং সেটাও কিন্তু খুব ভাষা ভাষা। তারা যে হোল করেছিল 12টা 19টার মতো টোটাল হোল করেছে এরিয়াতে, সেই হোল থেকে যা ডেটা বেরিয়ে এসছে তার উপর দাঁড়িয়ে কিন্তু এই তথ্যটা অ্যানালিসিস করছেন। ফলে যেটা হচ্ছে বর্তমানে, এবং এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়নি, কিছুই হয়নি, ডিপিআই তৈরি হয়নি। তাহলে ডিপিআই তখনই হবে যখন একটা পজিটিভ কিছু দেখা যাবে, মানে করলে ক্ষেত্রে আমি বলছি। ফলে স্বাভাবিকভাবে কিছু সেই কথাটা বারবার কেটে যাচ্ছে, আমি জানি না আপনার সাউন্ড সিস্টেমটা গন্ডগোল আছে কিনা। আচ্ছা দাঁড়ান, এখন কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। বেশ, হ্যাঁ এখন যাচ্ছে পরিষ্কার, ঠিক আছে। আসলে আমার মনে হয় যেটা আমরা আলোচনা করছিলাম, সেখানে দাঁড়িয়ে যে কোল ইন্ডিয়া এটা নেয়নি কেন, কোল ইন্ডিয়া নিল না কেন, মানে কোল ইন্ডিয়া শুধু নয়, আপনি মনে রাখতে হবে যে অ্যাপ্লাই করার যখন প্রথম অ্যাপ্লাই করার কথা ওঠে তখন 6টা স্টেট এটাতে জয়েন করেছে, এবং সেই 6টা স্টেটের মধ্যে উত্তরপ্রদেশ আছে, বিহার আছে ইত্যাদি, তো এই কর্ণাটক আছে। তো এই 6টা স্টেট তারা কয়লার স্টেট, সেই অর্থে কয়লার আছে বেশিরভাগ স্টেটেই। তারা জয়েন করার পরে যখন যখন ফাইনাল যখন এটা হলো, তারা কেউ সরে দাঁড়ালো, তারা কেউ এলো না। কেন? তার পেছনে কারণ কোল ইন্ডিয়া তো, কোল ইন্ডিয়াই কিন্তু এটা আইডেন্টিফাই করেছে, মানে কোল ইন্ডিয়াই কিন্তু এই কোটা ব্যাপারটা অর্গানাইজ করেছে, কিন্তু কোল ইন্ডিয়া নিজে জয়েন করবে না। কেন? তার কারণ কোল ইন্ডিয়া এটাকে ভায়াবল মনে করেনি। কেন ভায়াবল মনে করেনি? প্রথমত কয়লার প্রশ্নটা যদি ওঠে তাহলে এতটাই নিচে এটা রয়েছে, এবং এটা পুরোটাই আন্ডারগ্রাউন্ড, কোলটাকে আপনার করতে হবে। সেকেন্ড হচ্ছে যে এটার যে টেকনোলজি, এই যে টেকনিক্যালি যে সমস্ত মেশিন ইত্যাদির মাধ্যমে এই পুরো ব্যাপারটা করতে হবে, সেটা আমাদের দেশে এই মুহূর্তে মানে সাধারণভাবে নেই, কোল ইন্ডিয়ার কাছে নেই, বা সাধারণভাবে ওই প্রযুক্তিটা আনতে হবে। এখন বিদেশ থেকে আপনি জানেন যেটা সাধারণভাবে সারা বিশ্ব জুড়ে ক্লাইমেট চেঞ্জের যে আলোচনা চলছে এবং তার পরিপ্রেক্ষিতে যে ক্লাইমেট কনফারেন্স গুলো হচ্ছে, সর্বশেষ কনফারেন্স যদিও কত কমিটমেন্ট কোনো দেশের বা ভারতবর্ষ করেনি, কিন্তু তবু এটা ঠিক কথা যে 2070 সালের মধ্যে ধীরে 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 সারা বিশ্ব জুড়েই কিন্তু কয়লার উৎপাদন কমানো হচ্ছে, এবং কয়লাজাত তাপবিদ্যুৎ উৎপাদন ধীরে 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 কমানো হচ্ছে। এটা জরুরি নয় যে সেগুলো বন্ধ করছে, কিন্তু এটা কমানোর দিকে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে 2070 সালে গিয়ে বা 2050 সালে গিয়ে কি দাঁড়াবে গোটা ব্যাপারটা, সেটা যথেষ্ট সন্দেহজনক। এটা হচ্ছে বাজারের দিকে তাকিয়ে। সেকেন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন আপনি লক্ষণীয় ভাবে এবারে বিজিবিএসও যদি আপনি দেখেন যে ভারতবর্ষের যে যাদেরকে আমরা উৎপাদন ক্ষেত্রে মোটামুটি শিল্প কিছু পরিচালক বলে, সদর্থক শিল্প পরিচালক বলে মনে করি, তাদের মধ্যে অবশ্যই আদানি আছে বা আম্বানি আছে ইত্যাদি। এরা কিন্তু সোলারে ট্রান্সফার করছে বা রিনিউয়েবল এনার্জিতে ট্রান্সফার করছে, এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট এবারে যে মুকেশ আম্বানি এখানে বলে গেছেন তিনি কিন্তু সোলার বা রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্টমেন্ট করবেন বলে গেছে, কিন্তু তারা কিন্তু কেউ পাওয়ারটাতে কিন্তু থার্মাল পাওয়ারের দিকে যাচ্ছে না, যেটা কিন্তু আদানি। আপনি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি দেখেন, সেখানে কোল মাইন্স এর ক্ষেত্রে স্টেট ব্যাংকে নিয়ে গিয়ে সে একটা কেলেঙ্কারি হয়েছিল, আপনি জানেন, সেটা একটা ঘটনা। এখন কিন্তু সবাই ট্রান্সফার করছে, এবং ভারতবর্ষে এই মুহূর্তে মানে ইনস্টলেশনের ক্যাপাসিটিতে এনার্জি প্রায় 25% পশ্চিমবঙ্গ বাইরে। আবার গন্ডগোল করছে আচ্ছা দেখুন, ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, হ্যাঁ বলুন, ঠিক আছে, শোনা যাচ্ছে? তো ফলে আচ্ছা বেশ, তার ফলে আমাদের পশ্চিমবঙ্গের এই যে পুরো প্রজেক্টটা, এই প্রজেক্টটা সাধারণভাবে সরকারের কাছে স্পষ্ট রাজনৈতিক বক্তৃতা বাদ দিলে এটার যে বাণিজ্যিক দিক দিয়ে যে ধরনের আপনার তথ্য পরিসংখ্যান দিয়ে এগুলোকে লাভজনক কি লাভজনক ভায়াবিলিটি স্টাডি যাকে বলে, সেই স্টাডিটা কিন্তু হয়নি এখনো পর্যন্ত। না এনভায়রনমেন্ট স্টাডি হয়েছে, না ভায়াবিলিটি স্টাডি হয়েছে, না ডিপিআর তৈরি হয়েছে, কোনোটাই তৈরি হয়নি। ফলে প্রজেক্ট রিলেটেড যেগুলো জরুরি,
সেই জরুরি কাজগুলো কিন্তু করেনি রাজ্য সরকার। এখন না করেই কিন্তু শুধুমাত্র কিছু রাজনৈতিক বিবৃতি হচ্ছে, ফলে তার উপর দাঁড়িয়ে এটা। এবং দ্বিতীয়ত আমরা এটা প্রথম থেকেই যেটা বলছি, যেটা লাভজনক নয়। আর যেটা বলছেন প্রথম থেকে, বাণিজ্যিক দিক দিয়ে দেখুন, ওখানে 400-র মতো খাদান আছে ওই অঞ্চলে। আপনি যদি দেখেন স্টোন ক্রাশার আছে, এবং এর মধ্যে 100টার মতো ধরুন, ম্যাক্সিমাম 100টা হচ্ছে মানে আপনার আইনসম্মত, মানে ওখানে রেজিস্ট্রেশন আছে ইত্যাদি, ল্যান্ডের পারমিশন আছে, সুন্দরের লাইসেন্স আছে ইত্যাদি, মানে কিন্তু বাকি 300টাই বেআইনি। ফলে সরকার ওখানে একটা খাদান যদি বানাতে চায়, যেটা প্রাথমিকভাবে তো পাথরই তুলবে, তো পাথর তোলার জন্যই তো হইচই হচ্ছে। তো পাথর যদি তুলতেই পারে, তার তো নিজস্ব জমি আছে ওখানে প্রায়, এই যে টোটাল যা আপনার প্রায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটারের মতো এরিয়ায় তার যে খাস জমিটা পড়ে আছে সেখানে তো করতেই পারে। ফলে আমি এখনো মনে করি যে যে জিনিসগুলো হলে আমরা বলতে পারতাম, দেউচা পচামিতে কোল উৎপাদন, কয়লা উৎপাদনকে কেন্দ্র করেই বলছে, কখনো তো পাথর উৎপাদনকে কেন্দ্র করে কথা হচ্ছে না, কিন্তু হবে পাথর উৎপাদনই যদি হয়, এবং যদি হয় মানে কিছু খোঁড়াখুড়ি হবে। এবং এই যে খোঁড়াখুড়ি গুলো হবে, সাধারণভাবে আমাদের দেশের বা আমাদের রাজ্যের অভিজ্ঞতা খুব খারাপ। আসানসোল, ঝরিয়া এইসব জায়গা যদি আমরা দেখি, ভয়ঙ্কর অবস্থা, সারাক্ষণ আগুন জ্বলছে। এবং সেগুলোকেও পেছনে এই যে ওপেন কাস্ট হবে বা যাই হোক না কেন, সেগুলোর পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। অনেক কিছু ভাবতে হবে। দেখুন, চাই আর না চাই, দিল্লিতে কি হলো, উইন্টারে বদরপুরের মতো ওই যে জেনারেশন ইউনিটটা বন্ধ করে দেওয়া, অর্ডারটা দিল সরকারই দিল, সুপ্রিম কোর্টই দিল। ফলে থার্মাল পাওয়ারের ক্ষেত্রে তার যে টোটালিটি মিলিয়ে যে এনভায়রনমেন্টাল ড্যামেজ করছে, পরিবেশকে যে বিরূপভাবে বিপর্যয় এনে দিচ্ছে, সেটা কিন্তু এখন আর কোনো কৌতুকের বিষয় নয়। পরিবেশ কর্মীরা বলে কৌতুকের বিষয় করে কিছু রাজনৈতিক লোকেরা তারা হাসির খোরাক বানিয়ে দিচ্ছে। ব্যাপারটা এইরকম জায়গায় নেই। দিল্লির অভিজ্ঞতা, সামগ্রিকভাবে সারা বিশ্বের অভিজ্ঞতা, আমার দেশের অভিজ্ঞতা, যে ভয়ঙ্কর অবস্থা, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এই থার্মাল এটা কিন্তু একটা বড় আকারের দূষণের ক্ষেত্রে দূষকের ভূমিকা নিচ্ছে। ফলে এটা আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এই ফসিল ফুয়েল থেকে বেরিয়ে যাওয়া এবং অল্টারনেটিভ এনার্জিতে যাওয়া, এটাই হচ্ছে এখন গ্লোবাল ট্রেন্ড। যদিও ধরুন ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু লোক, তারা এটাতে বিশ্বাস করে না। আপনার কি মনে হয় যে ক্লাইমেটের উপর এর কি প্রভাব, বা এখন যে দুনিয়া জুড়ে লোকে থার্মাল পাওয়ার থেকে সোলার বা উইন্ড এইসব এনার্জিতে যাচ্ছে, সে সম্পর্কে আমাদের মুখ্যমন্ত্রীর কোনো ধ্যান ধারণা আদৌ আছে? এটা খুব বিস্মিত করে আমাদেরকে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো নিয়ে খবরও রাখেন না। তাকে যারা মানে উপদেষ্টা মন্ডলীতে আছেন, তারা কেউ বলেন কিনা জানি না, বলবার সাহস পায় কিনা জানি না। ভারতবর্ষে কিন্তু আপনি যদি দেখেন, রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, সোলারের ক্ষেত্রে সরকার প্রথম একটা ইউনিট। এবং এটা ঘটনা যে সুন্দরবনে কিন্তু ভারতবর্ষের মধ্যে সর্বাধিক পরিমাণে সোলারের কিন্তু ব্যবহার হয়েছে। এবং সোলার নিয়ে এক্সপেরিমেন্টাল কাজ কিন্তু আজকে সারা ভারত জুড়ে হচ্ছে, নর্থ ইস্টে হচ্ছে, সাউথে, দক্ষিণ ভারতে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এটা শুরু হয়েছিল। সেটা কিন্তু বিগত সরকারের আমলে অল্প স্বল্প হলেও কিছুটা আমাদের গণ চৌধুরী সাহেব ছিলেন ইত্যাদিদের দিয়ে যারা প্রায় জীবন উৎসর্গ করে এই কাজটি করছিলেন, প্রায় কার্যত তাদেরকে সরিয়ে দেওয়া এবং তাদের কাছ থেকে কোনো উপদেষ্টা না। প্রথম কথা হচ্ছে ওরিয়েন্টেশনের প্রশ্ন, যে যখন আমি বলছি যে 100 বছরের কয়লা রেখে যাব, এটা কি বাস্তবত ভারতবর্ষ কেন বিশ্বের কোন দেশে কোন সরকার একথা বলার কথা ভাবছে? আজকের এই পলিউশনের নিরিখে, এনভায়রনমেন্টের নিরিখে ভাবছে না। তাদের মনে মনে যাই থাকুক না কেন, 2070 সালে আমাদের ভারত সরকার এসে এবারে ক্লাইমেট কনফারেন্সে গিয়ে বলে এসছেন যে 2070 সালের পর আমরা ভাববো। প্রশ্ন হচ্ছে, এগুলো তো তবু তাদের বলতে হচ্ছে যে 2070 সালের পর হয়তো আমরা ধীরে ধীরে চেষ্টা করছি, আস্তে আস্তে থার্মাল পাওয়ারটাকে আমরা বন্ধ করে দেবো। এটা তো তারা অন্তত কমিটমেন্টের জায়গায় না গেলেও বলছেন, এই আলোচনা হচ্ছে। এবং বিশ্বের বহু দেশে থার্মাল এটাকে বন্ধ করবো। উনি আমাদের এখানে বললেন যে আমি কাগজে পড়েছি, আমি ঠিক জানি না, যে বিজিএস বলেছেন হ্যাঁ টেকনোলজি প্রশ্নে আমরা পোল্যান্ডের সঙ্গে কথা বলছি। কিসের পোল্যান্ডের সঙ্গে কথা বলবেন? পোল্যান্ড তো নিজেই তো পুরো রিনিউয়েবল এনার্জিতে চলে গেছে। পোল্যান্ডে তো রিনিউয়েবল এনার্জিতে চলে গেছে, সে আপনাকে টেকনোলজি দেবে, মানে এটা তো গল্পের মূল হচ্ছে, এটা তো ঠিক কথা হচ্ছে না। মানে আমরা কিছু মানুষ আছি যারা
অনেক কিছু কম জানি বলে যা খুশি তাই বলে যাচ্ছেন। আর যিনি বলছেন তিনি একজন দায়িত্ববান মানুষ। এখন তিনি এটা নির্বাচনী রাজনীতির দিকে তাকিয়ে এগুলো প্রচার করছেন, করুন, কিন্তু যে কথাগুলো বলছেন এটার সঙ্গে ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, লাভজনকতা বলুন, কর্মসংস্থান বলুন, এগুলোর কোনো সম্পর্ক নেই। আর খাদানকে কেন্দ্র করে যদি কর্মসংস্থানের প্রশ্ন আসে, আমি আবারও বলছি যে ওই অঞ্চলে একটা বিরাট অংশের মানুষ হয়তো উচ্ছেদ হয়েছে, হবে, নিশ্চয়ই হবে। আদিবাসীরা তো সব জায়গা থেকে পায়, এখানেও আদিবাসী বিশেষ করে সাঁওতাল কমিউনিটির একটা বড় অংশ ওখানে আছেন। তারা জনসংখ্যার নিরিখে প্রায় আমার ধারণা 50% আদিবাসী এবং 18% আমাদের তথ্যেই আছে, 18% মতো এসসি আছে। যে অঞ্চলটাকে কেন্দ্র করে এই দেউচা পাঁচামির এই পুরো খনন কার্য হবে বলে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্টের জায়গায়, আমি সেগুলোকে বলছি যে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যে তাদেরকে বলা হচ্ছে পুলিশে চাকরি দেয়া হবে। তো তাদেরকে কি মানে রিহ্যাবিলিটেশনের প্রোগ্রামটাই অদ্ভুত, যে তাদেরকে বলছে যে আমি পুলিশের চাকরি দেবো, মানে বিষয়টা দাঁড়িয়ে গেছে এখানে ওই এজেন্ডাটাই নেই। কাউকে রিহ্যাবিলিটেশন দেওয়া মানেই কোনো একটা জায়গায় 100 বছর 200 বছর ধরে মানুষ বাস করছেন, তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা শ্রমদানের অন্যান্য কাজে লোকালাইজড, অন্যান্য কাজে যুক্ত, তাদের একটা কর্মসংস্থানের প্রশ্ন নয়, তাদের আদিবাসীদের শুধু বাসস্থানের প্রশ্ন নয়, তাদের একটা কেন্দ্র করে সংস্কৃতির প্রশ্ন আছে। হ্যাঁ, ফলে এইটা তো সিঙ্গুরের সময় তিনি তুলেছিলেন। যখন সিঙ্গুরে উচ্ছেদের প্রশ্ন আসেন তখন বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উচ্ছেদ যদি বুদ্ধবাবুকে বাড়িতে করা হতো উচ্ছেদের মর্মটা তিনি বুঝতেন। ফলে এই যে সমস্ত আলোচনাগুলো আজকে হচ্ছে তাকে কি বলা হচ্ছে না একটা পুলিশ চাকরি দেবো, কোনো রিহ্যাবিলিটেশন প্যাকেজ হচ্ছে মানে, ফলে গোটা বিষয়টা কর্মসংস্থান মানে কি, কিছু লোককে গ্রিন পুলিশ দেওয়া, এটা কি কোনো কর্মসংস্থান হলো? তো উৎপাদন কেন্দ্রিক কর্মসংস্থানটা কোথায়, সেটা কিন্তু অনুপস্থিত। মানে সেটার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না যে ওই অঞ্চলে ওইখানে। হ্যাঁ বলুন। আবার বক্তব্য হচ্ছে এই যে দেউচা পাচামি নিয়ে বোঝাই যাচ্ছে যে একটা সুপরিকল্পিতভাবে একটা মিথ্যা প্রচার রাজ্যবাসীর মধ্যে ছড়িয়ে দিয়ে কিছু ভোট আদায় করার একটা অপকৌশল ছাড়া এটা আর কিছু বলে আমার অন্তত মনে হয়নি। কিন্তু দেখুন, তার জন্য ইতিমধ্যেই সরকারি খরচ টরচ হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের রিপোর্টেই আমি পড়েছি যে এই প্রপোজড মাইনটাতে 11,222 একর জমি আছে, তার মধ্যে 9,100 একর, যেটা বলছে 81% of the total land, সেটা হচ্ছে belongs to tribals। একদম। আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষে ট্রাইবালদের উচ্ছেদ করা যে আইন কানুন আছে সেই আইন কানুন মেনে কি এই উচ্ছেদ হচ্ছে, নাকি তাদেরকে ভয় দেখিয়ে বা কোনো রকম যত রকম মানে স্ট্রং আর্ম ট্যাকটিক্স হয় সেগুলো হচ্ছে? আর 1,500 ট্রাইবাল লোককে ইতিমধ্যেই আপনি যেটা বললেন শুনলাম, সিউড়ি থেকে খবর পেয়েছি যে সেখানে এইসব গ্রিন পুলিশ, তারপরে সিভিক পুলিশ, তারপর কনস্টেবল, এইসব কাজে নামিয়ে দিয়ে বলছে যে তোমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলাম। আরো যেটা আমার কাছে মনে হচ্ছে যে একটা অপরাধের সমতুল্য, সেটা হচ্ছে ইন অর্ডার টু হুডউইঙ্ক মাই স্টেট পিপল, একটা নোশনালি একটা জায়গায় গিয়ে ভূমি পূজন না কি একটা করে দুটো গাঁইতি দিয়ে মাটি খুঁড়ে বলা হচ্ছে আজকে থেকে দেউচা পাচামির কাজ শুরু হয়ে গেল। কিন্তু এগুলো করতেও তো আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকাই ব্যয় হচ্ছে, কিন্তু এটা তো পুরোটাই ভস্যে ঘি ঢালা হচ্ছে না। আপনার কি মনে হয়? দেখুন, আমি আবারও বলছি, বিধানসভায় বলুন অথবা সাধারণভাবে জনগণের কাছে যখন তিনি বলছেন যে আমি 100 বছরের বন্দোবস্ত করে গেলাম বাঙালির কর্মসংস্থানের প্রশ্নে, বাঙালির অর্থনীতির প্রশ্নে, বাংলার অর্থনীতির প্রশ্নে আমি 100 বছরের ব্যবস্থা করে গেলাম, লোডশেডিং হবে না ইত্যাদি ইত্যাদি। থার্মাল পাওয়ার, থার্মালকে কেন্দ্র করে এই ভাবনাটাই হচ্ছে প্রথমত পেছিয়ে ফেলা, উন্নয়নের ভাবনা নয়। এটা পরিবেশের প্রশ্নে সারা বিশ্ব জুড়ে যে জায়গায় আলোচনা রয়েছে এবং এগিয়ে যাওয়ার জন্য যে আপনি ধরুন পুরো
বিদ্যুৎ কেন্দ্রিক যে অর্থনীতির কথা ভাবা হয়, বিদ্যুৎকে কেন্দ্র করে যে বিনিয়োগের কথা ভাবা হচ্ছে, তাতে কোথাও থার্মালে বিনিয়োগ হচ্ছে না সমস্ত জায়গায়। এবং আপনাকে আমি উদাহরণস্বরূপ বললাম যে ভারতবর্ষের মধ্যে যে বড় বড় শিল্পপতি যাদের প্রাইভেটাইজেশনের প্রশ্নে বেসরকারি, আচ্ছা সঞ্জীব বাবুর মতো যারা লোবার সময়তে এগিয়ে এলেন, যারা আপনার ধরুন এমটা বেঙ্গল এমটা তৈরি করে যারা এগিয়ে এলেন ইত্যাদি ইত্যাদি, তারা এসেছিলেন কেন? এবং থার্মাল পাওয়ার এক্ষেত্রে এখন আর নতুন করে তারা ইনভেস্টমেন্ট করবেন না। তার কারণ আজ হোক আর কাল হোক, এটা 20-50 বছরের একটা ব্যাড ইনভেস্টমেন্ট। যার জায়গায় জায়গায় দেখতে গেলে তারা এখন রিনিউয়েবল এনার্জিতে করবেন, উইন্ডে করবেন, সোলারে করবেন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যে সমস্ত আর কি জলবিদ্যুৎ থেকে শুরু করে, বায়ু থেকে বিদ্যুৎ থেকে শুরু করে, আপনার সোলারের এনার্জি থেকে শুরু করে এই ধরনের এনার্জি প্রোডাকশনের দিকে রিনিউয়েবল এনার্জি প্রায় 8-10 রকমের হচ্ছে, সেই সমস্ত জায়গায় তারা চলে যাচ্ছে। অপ্রচলিত যেটাকে বলা হয় বিদ্যুৎ আর কি। এখন এই অপ্রচলিত বিদ্যুৎই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এবং এই যে ভবিষ্যতের কথা যখন বলছেন যে শতবর্ষের জন্য আমি একটা প্রজন্মকে দিয়ে গেলাম, তখন কিন্তু অপ্রচলিত বিদ্যুতের কথাই তার ভাবা উচিত ছিল এবং ঘোষণা করা উচিত ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি পেছনে হাঁটার ব্যবস্থা করলেন, যেটা করলেন সেটা ভয়ঙ্কর ধরনের একটা দূষণ সৃষ্টিকারী বিদ্যুতের কথা তিনি বলছেন। যদিও এটা বাস্তবত নয়, কারণ তার কাছ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পাইনি, সরকার এখনো কিন্তু প্রকাশে কোনো ডিপিআর দেয়নি। প্রথম কথা হচ্ছে এটা কতটা লাভজনক, কোথায় কতটা, কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটার উপর দাঁড়িয়ে অ্যাওয়ার্ড পেয়েছে, তারা কি নিয়েছেন বলতে পারেন, সেইটুকু তো আছে। এটা 19টা 12টা 31টা বোধহয় হোল করেছে, তারা করে তারা দেখেছে। এখন কতটা নিচে আছে গোটাটা খুললে বোঝা যাবে। এবং প্রথমেই যেটা বোঝা যাচ্ছে পাথর, আমি আবারও বলছি যে 400-র মতো পাথর বেআইনি খাদান ওখানে আছে। ওখানকার পুরো মোহাম্মদ বাজার দিয়ে প্রথম শুরু হচ্ছে, আপনি যদি দেখেন পুরো অঞ্চলটা এমনিতেই ভীষণ ডিস্টার্ব এই অর্থে পরিবেশের পড়ছে, একটা ভয়ঙ্কর বিপর্যয় চলছে অঞ্চলে। ওখানকার মানুষ আবার গন্ডগোল হচ্ছে সাউন্ডে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিবেশ বিপর্যয়ের মধ্যে দিয়ে না শোনা যাচ্ছে না, আবার গন্ডগোল হচ্ছে, কেটে যাচ্ছে, ক্র্যাক করে যাচ্ছে। আচ্ছা দেখুন তো ঠিক আছে কিনা, দেখুন ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? আপনার বোধহয় ইন্টারনেটটা একটু প্রবলেম্যাটিক। দেখুন তো শোনা যাচ্ছে? হ্যাঁ, মানে আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু মানে ইন ব্রোকেন। এবার দেখুন, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? বেটার। আচ্ছা, মানে আমি একটু কেঁপে যাচ্ছি হয়তো, যাই হোক। আমার বক্তব্য ব্যক্তিগত মত হচ্ছে যে ওই অঞ্চলটা এমনিতেই আমরা সেই অঞ্চলে পেশাগত অসুস্থতা বলুন, যারা কাজ করছেন বা যারা বসবাস করছেন তাদের নানা ধরনের অসুস্থতা হচ্ছে বিভিন্ন স্টাডি। কোল অঞ্চলেই এমনি সারা ভারতবর্ষে কোল অঞ্চলেই ছত্তিশগড় থেকে শুরু করে সর্বত্র এই স্টাডি হচ্ছে, কিন্তু বাংলায় সেই অর্থে হচ্ছে না, কিন্তু কম বেশি হলে পরেও কিছু স্টাডি হচ্ছে। এবং তাতে যা বেরিয়ে আসছে তাতে বিপুল অংশের মানুষের, বিশেষ করে প্রায় 50% ওপর মানুষ যারা আদিবাসী এবং যারা ওখানকার মূল ভূমিবাসী, তাদের প্রত্যেকেরই কম বেশি পরিবারগুলো কম বেশি তারা এই ধরনের, তারা নানান ধরনের টিবি জনিত রোগ, শ্বাসকষ্ট জনিত রোগ, বিশ্বাসের অসুস্থ থেকে শুরু করে চর্মরোগ থেকে শুরু করে নানান ধরনের অসুস্থতায় তারা এমনিতেই ভুগছে। ফলে এই রকম পরিস্থিতি, অর্থাৎ একটা পরিবেশগত পেশাগত ওখানকার এই পাথর খাদানকে কেন্দ্র করে, বেআইনি এই পাথর খাদানকে কেন্দ্র করে একটা সামগ্রিক পরিবেশ বিপর্যয় আছে। এবং আপনি জানেন যে সেখানে একটা পাথর খাদান করছে, কয়লা খাদান বলে বাড়িতে কথা বলতে গেলে ওনাকে তার জন্য তথ্য পরিসংখ্যান হাজির করতে হবে। আবার বলছি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্যের উপর দাঁড়িয়ে কোল ইন্ডিয়া এটাকে প্রসপেক্ট দেখেছিলেন। যদি তাই হয় তাহলে কোল ইন্ডিয়া নিজে নিয়ে দেখা, এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কোল ইন্ডিয়া মনে করেছেন কয়লাটা এমন জায়গায় আছে, এত নিচে আছে, যতই ভালো কোয়ালিটির কয়লা থাকুক না কেন, সেই কয়লা বার করতে গেলে যে খরচ আমাদের হবে, সেইটার প্রযুক্তি এবং তার খরচ যথারীতি ভারসাম্য, অর্থনৈতিকভাবে তার কোনো ভারসাম্য তারা পাচ্ছেন না। তাই জন্য 83% ভারতবর্ষের বুকে যে পাবলিক সেক্টর উৎপাদনে আছেন বা বিপণনে আছেন, তারা এই কোল ইন্ডিয়া, তারা এইটা নিলেন না, অথচ তারাই ব্যবস্থাপনা করলেন। তার মানে আমাদের ঘাড়ে একটা চাপিয়ে দিলেন। আর আমরা রাজনীতির কারণে একটা বাংলার অর্থনীতিতে বিরাট কিছু উজ্জ্বল একটা দিক নির্দেশ করছে বলে দেখে আমাদের রাজনীতির কারণে আমরা এটা ঘাড়ের ওপর নিয়ে নিলাম। কিন্তু এখানে প্রথম অবস্থায় আবারও বলছি,
ব্যাসল্ট ছাড়া, পাথর ছাড়া আর কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আচ্ছা, একটা কথা বলুন, যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, পিডিসিপিএল নাকি একটা নাম, আমার কথা হচ্ছে খনি খননের কাজ করার মতো কোনো এজেন্সি তো রাজ্য সরকারের নেই, তাহলে একটা ডেভেলপমেন্ট ধরে নিচ্ছি তর্কের খাতিরে রাজ্য সরকার করবে, তাহলে রাজ্য সরকারকে তো উইল হ্যাভ টু কোলাবোরেট উইথ সাম ফরেন কোম্পানি হু হ্যাজ দ্য টেকনোলজি। এবং আপনি যেটা বারবার বলছেন ডিপিআর ডিপিআর ডিপিআর, প্রথম কথা এর জন্য কত খরচ হবে, সেই খরচ ব্যয়ভার কে কতটা বহন করবে, এ তো কিছুই বোঝা যাচ্ছে না, গোটা জিনিসটাই তো ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। একটা বিদ্যুৎ বন্টন সংস্থা খনি খনন করছে, এরকম দৃশ্য পৃথিবীতে কোথাও দেখেছেন? না, দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে উনি বলছেন যে কতটা নিচে কয়লা আছে ইত্যাদি ইত্যাদি, সবই অ্যাজাম্পশন, সবই একটা ধারণা, এবং সেটা মূলত ধারণাটা হচ্ছে জিওলজিক্যাল, বেসিস হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হ্যাঁ সে তো আমরা জানি, দাঁড়িয়ে কোল ইন্ডিয়া এটা। আমি বলতে চাইছি যে ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষে এই প্রযুক্তি নেই, তাহলে বিদেশে সেই প্রযুক্তি আনতে হবে। আর বিদেশের ছবিটা হচ্ছে এরকম যে সারা বিশ্ব জুড়েই এই ক্লাইমেট চেঞ্জের পরিপ্রেক্ষিতটাকে নিয়ে যে আলোচনা চলছে, এবং যার পরিপ্রেক্ষিতে প্রায় ভারতবর্ষ সহ সব দেশই আছেন, কেউ কোনো কমিটমেন্ট না করলেও ইউরোপ এবং এশিয়ার, না হলে ইউরোপের বিভিন্ন দেশ বা আমেরিকা সহ বিভিন্ন দেশ, ফ্রান্স তো ঘোষণাই করে দিয়েছে তারা শাটডাউন করে দেবে দরকার পড়লে পরে ওই সমস্ত গুলো, অর্থাৎ তারা আর করবেই না। বিশ্বের বহু দেশ আছে তারা অলরেডি থার্মাল থেকে তারা 50% 40% চলে গেছে, এবং আমেরিকা তো থার্মাল উৎপাদন কমিয়েছে, 19%-এর বেশি কমিয়ে দিয়েছে। মানে চীন ছাড়া আর রাশিয়া ছাড়া বিশ্বে থার্মালের ক্ষেত্রে যে উৎপাদন বাড়তি উৎপাদন যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু খুব একটা নেই। প্রত্যেকেই কিন্তু উৎপাদন কমাচ্ছে, বিকল্প সোলারে যাচ্ছে। ভারত সরকারের যতই সমালোচনা করি, আমি ব্যক্তিগতভাবে ভারত সরকারের বহু ব্যাপারে নীতি সমালোচনা, নীতি সমর্থক নই, কিন্তু সোলারের ক্ষেত্রে ভারত সরকার তার উৎপাদনী ক্যাপাসিটিতে, মানে তার জেনারেশন এখনো উৎপাদনী এর জায়গাতে ইনস্টলেশনের ক্যাপাসিটিতে ভারত সরকার কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। পশ্চিমবঙ্গ সরকার সেই এটাকে গ্রহণ করছে না। আজকে যদি অপ্রচলিত বিদ্যুতের ক্ষেত্রে যে ভারতবর্ষের যে ভারত সরকারের যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো সত্যি আমাদের এই প্রজন্মকে পরিবেশের প্রশ্ন করুন, কিছু দিয়েছিলেন, সুন্দরের মতো একটা জায়গা পড়ে আছে, ভারতবর্ষের বহু জায়গা, পশ্চিমবঙ্গের বহু জায়গা আছে যেখানে কিন্তু এক্সপেরিমেন্টটা করা যায়। আবার গন্ডগোল করছে আপনার ইন্টারনেট। হ্যাঁ দেখুন, ঠিক আছে, দেখুন, হ্যাঁ ঠিক আছে, নাও উইল কনক্লুড। হ্যাঁ আচ্ছা, মানে দেখুন, পশ্চিমবঙ্গ এমনিতে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, সোলারের ক্ষেত্রে একটা সমস্যা। আমাদের এখানে এই দিনের যে রোদ্দুরের ব্যাপারটা, দিনেরটা, সেটা তুলনামূলক দক্ষিণ ভারত বা নর্থ ইস্টের তুলনায় ছোট, মানে সময় এটা তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যায়। সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের একটা অসুবিধা আছে, কিন্তু এর জন্য অনেক প্রযুক্তি আছে। বিশ্বের বহু দেশ এই স্বল্প সময়ের মধ্যেই তারা সোলারে এই সময়টুকু পেয়ে তার মধ্যেই কাজে লাগিয়ে তারা সোলার প্রোডাকশন বা সোলার জেনারেশনে তারা অনেকটা এগিয়ে গেছে। আমাদের অল্টারনেটিভটা কি? আমাদের তো এইটা নিয়ে হইচই করে, আমার সবচেয়ে আপত্তির জায়গাটা এইটা যে শতবর্ষের জন্য উনি দূষণ রেখে যাবেন, শতবর্ষের জন্য উনি একটা বিশাল বিধ্বংসী পরিবেশ বিপর্যয় রেখে যাবেন। শতবর্ষের দিকে তাকিয়ে যদি তার একটা যেটা তিনি ঘোষণা করছেন সেটা যদি হতো, তাহলে বিজিবিএসআই তো মুকুন্দ আম্বানি, যখন মুকেশ আম্বানিরা যখন ওই ঘোষণাটা করলেন যে সোলার এই রিনিউয়েবল এনার্জিকে, তখন তাদেরকে কেন তিনি এই প্রস্তাবটা দিলেন না? তখন প্রকাশ্যে আলোচনাটা কি হোক, অপ্রকাশ্যে নিশ্চয়ই তিনি চেষ্টা করেছিলেন আম্বানি আদানিকে বা এই ধরনের শিল্পপতিদের এর মধ্যে ইনভলভ করতে, তারা রাজি হয়নি। তারা অল্টারনেটিভ এনার্জির দিকেই আপাতত তাদের ইনভেস্টমেন্ট নিয়ে যাচ্ছেন, এবং সেই জন্যই তারা পশ্চিমবঙ্গে বলেছেন যে আমরা অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্টমেন্ট করবো বলে একটা সাম অ্যামাউন্ট তারা ঘোষণা করেছেন, ইত্যাদি ইত্যাদি। তো বলে এই ঘোষণাটা যেটা করলেন মুখ্যমন্ত্রী পরিবেশ কর্মী হিসেবে, আপনি যদি বলেন, আমাকে খুবই অত্যন্ত, আমি মনে করি এটা ঠিক করেননি, এবং এটা একটা সরকারের পক্ষ থেকে, সরকারের প্রধান হিসেবে যেটাকে উনি উন্নয়ন করে চালাচ্ছেন, যেটাকে কর্মসংস্থানের নিরিখে বিষয়টিকে দেখছেন, সেটা ক্ষতিকারক। বদরপুর দিল্লিতে বন্ধ করে দিতে হয়েছে। কেন বদরপুর বন্ধ করতে হয়েছে? যেটা তলিয়ে দেখেছে কেউ? উইন্টারে বন্ধ করে দিতে হলো কেন? একটা থার্মাল পাওয়ারকে বন্ধ করতে হলো। এটার কারণ কি?
সবাই দিল্লির ওই গাড়ির 15 দিন একদিন অন্তর একদিন গাড়ি ইত্যাদি ইত্যাদির ব্যাপারটা দেখেন। তারা কি জানেন যে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র ওখানে বন্ধ করতে হয়েছে শুধু এয়ার পলিউশনের জন্য, বায়ু দূষণের নিরিখে? আমাদের অবস্থা খুব ভালো কিছু নয়। আমরা সবসময় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সারা রাজ্যের, আমি সম্প্রতি বোলপুরে গেছিলাম, আমি ফিরছি যখন দেখলাম বোলপুরের গীতাঞ্জলির মতো জায়গায় সেখানে AQI রয়েছে 184, 180, 120। একদিন আমি দেখছি তো 120 যদি সেখানে থাকে, যেটা থাকার কথা 50-60, বোলপুরের মতো জায়গায় গীতাঞ্জলি মানে একদম প্রায় ধরতে পারেন, আপনি জানেন ভালো করে শান্তিনিকেতনের একেবারে গুরুপল্লীর পাশেই, সেখানে যদি AQI মানে গভর্নমেন্টের যে এটা বোর্ড লাগানো হচ্ছে, আমি তার কথা বলছি, সেখানে যদি 110, 15, 20-র মধ্যে আমি দেখতে পাই বেশিরভাগ সময় দিনে রয়েছে, তাহলে কি অবস্থা রয়েছে সারা রাজ্যের, পরিস্থিতিটা কোথায়? ফলে কালিম্পং ছাড়া ভারত পশ্চিমবঙ্গের কোথাওই কিন্তু আমাদের এই বায়ু দূষণের নিরিখে, যেটাকে আমরা মানে আপনার মানে আর কি কোয়ালিটি এটাকে মাপার কথা বলি আর কি, যে জায়গাটা বলি, সেটা ভারত পশ্চিমবঙ্গের কোন শহরই, জেলা শহরই সেই জায়গার থেকে ভালো কিছুতে নেই। অর্থাৎ স্ট্যান্ডার্ড যেটাকে বলি, মডারেট বলি বা পুয়োর বলি, মানে বেশিটাই পুয়োর, মানে খারাপ আর কি। ফলে কলকাতার কথা বাদ দিয়ে দিলাম, ফলে জেলা শহরগুলোর এই অবস্থা। অনেকে থ্যাংক ইউ নববাবু। আবার বিষয়টা তো এখন চর্চায় থাকবে, আবার আপনার কাছে ফিরে আসবো, হয় এটা নিয়ে বা পরিবেশ সংক্রান্ত অন্য কোনো কিছু নিয়ে। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বললেন। সুতরাং আপনারা সকলেই বুঝতে পারছেন যে এটাকে কি বলবো, এটা আমার মনে হয় শতবর্ষের সেরা বুজরুকি, এই শিরোনামেই বোধহয় এই ব্যাপারটাকে বিশ্লেষণ করা উচিত। তবে আমি এই সাক্ষাৎকারের সেই নাম দিচ্ছি না, আমি অন্য একটি এপিসোড করে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার।